প্রিয় শিক্ষার্থী, দীর্ঘদিন পরে আবার তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। ইতিমধ্যে তোমরা ঈদের আনন্দ উপভোগ করেছ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কসি অয়লার সমীকরণটা পড়িয়েছিলাম। তোমাদের সেই কথাগুলো হয়তোবা কেউ ভুলে গিয়েছ, আবার কেউ হয়তোবা মনে আছে। আমি তোমাদের প্রথম দিকে একটু সেই কথাগুলো একটু উল্লেখ করি। কসি অয়লারের ইকুয়েশনটা ছিল এমন একটা সহগ বিশিষ্ট। বিগত এর আগের যে ক্লাসগুলো করেছিলাম সেখানে যে হাইয়েস্ট ভেরিয়েবল বা যে ভেরিয়েবলগুলো ছিল সেখানে কোনো সহগ সমন্বিত ছিল না। এখানের এই ইকুয়েশনটা ছিল একটু সহগ সমন্বিত। এই জন্য আমরা এখানে এটাকে বলেছিলাম কসি অয়লার ইকুয়েশন। এই কসি অয়লার ইকুয়েশন যখন আমরা সমাধান করতে যাব তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ধরে করতে। এখন এই x ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড যদি হয় তাহলে জেড ইকুয়াল টু হবে আমার লন অফ x। এইটা তখন তুমি তোমার একবার, দুবার, তিনবার, যতবার তোমার যত ঘাত সম্পর্কীয় দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ যাই থাক না কেন তার উপর ভিত্তি করে সেইভাবে তোমাকে এটাকে অন্তরীকরণ করে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়ে জেডের মানটা ওই সমীকরণে বসালেই তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে বা সমাধান করতে পারবে। এটাই হচ্ছে কসি অয়লার ইকুয়েশনের বেসিক কনসেপশন। কারণ অন্যগুলো আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের বের করে তার সমাধান বের করেছিলাম, পার্শিয়াল ইন্টিগ্রাল বের করে সমাধান বের করেছিলাম। তা তোমাদের সেই টেকনিকগুলো সবার জানা আছে। কিন্তু এখানে আমরা এই টেকনিকের সাথে তার অতিরিক্ত একটা কাজ করতেছি। এই যে ধরে নিয়েছি এই কাজটা, এটা কিন্তু অন্য কখনো কোনো আমি যতদিন যাবত তোমাদের পড়াচ্ছি, এই আজকে আমার 9ম লেকচার। এই 8টা লেকচার যে ইতিপূর্বে দিয়েছি সেখানে কোথাও কোনো জায়গায় এই কথাগুলো আমি বলিনি। শুধুমাত্র এর আগের লেকচারটায় এই কথাগুলো শুধু বলেছিলাম কসি অয়লার ইকুয়েশন যখন এস্টাবলিশড করেছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই, তোমাদের সাথে কথা বলতে চাই একটু ভিন্ন আঙ্গিকে। গতদিন যে ইকুয়েশনটা করিয়েছিলাম সেখানে রাইট হ্যান্ড সাইড 0 ছিল। আজকে দেখবা আমি রাইট হ্যান্ড সাইড 0 না থেকে এক্স এর কোনো ফাংশন হতে পারে, লগের কোনো হতে পারে, সাইন এক্স কজ এক্স ইত্যাদি হতে পারে। এই ধরনের ফাংশন থাকলে তখন তোমার কি করে এই কসি অয়লার ইকুয়েশনগুলো সমাধান করা যায়, আজকে আমার একমাত্র কাজই হচ্ছে তাই। প্রিয় শিক্ষার্থী, সেই কাজটা যদি করতে হয় দেখবা আমার মাঝে মাঝে দেখবা সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, অথবা হার আছে, অথবা তারও বেশি থাকতে পারে। তবে তোমাদের এই লেভেল পর্যন্ত সাধারণত ত্রিঘাত থাকতে পারে। এখন এই ত্রিঘাতগুলোকে আমরা কিভাবে জেডের সাপেক্ষে রূপান্তর করতে পারি সেটাই হচ্ছে আজকে আমার মূল লক্ষ্য। প্রথমত দেখি আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডি ওয়াই, আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে ডিজেড বাই ডিএক্স হচ্ছে। এখন এই ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই এক্স। বেসিক্যালি আমার বের করার কথা ছিল ডি ওয়াই বাই ডিএক্স। এখন দেখো আমার এখানে আছে ডিজেড বাই ডিএক্স, তাহলে আমি একটা থেকে আরেকটায় কি করে রূপান্তর করতে পারি সেটাই আমার মূল লক্ষ্য। আসো আমি যদি এখানে ডিওয়াই বাই ডিজেড লিখি তাহলে আমার এখানে যাবে ডিজেড বাই ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমি যদি এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু 1 বাই এক্স। তাহলে দেখো একটু এখানে নিয়ে আসো, এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি ডিজেড অফ ওয়াই। এখন এখানে আমার আরেকটা কাজ করতে হবে। আমরা অতীতে এটাকে ডি দ্বারা প্রকাশ করেছিলাম। আজকে যেহেতু আমার সমীকরণগুলোই ক্যাপিটাল ডি দ্বারা দেওয়া থাকবে বিধায় এটার জন্য আমি একটা নতুন নাম, একটু বাঁকা ডি কথা কল্পনা করতে পারি। এই বাঁকা ডি ইকুয়াল টু যদি আমার ডিজেড, অথবা যদি আমি এভাবে লিখি এটাকে ডিজেড ইকুয়াল টু বাঁকা ডি যদি এটা হয়, তাহলে এই কাজটার দ্বারাই আমার ডি অফ ওয়াই। প্রিয় শিক্ষার্থী, আমি যখন একবার ডিফারেন্সিয়েট করব তখন আমার এই কাজটা এইরকম হবে। যদি আমি দুবার ডিফারেন্সিয়েট করতে চাই
তাহলে আমার অঙ্কটা কি দাঁড়ায় সেটা তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি। এখন দেখো, এখানে যদি আবার সেকেন্ড ডেরিভেটিভ করি ddx অফ dy ডিভাইডেড বাই dx, তাহলে আমরা এখান থেকে লিখতে চাই কি লিখতে চাই, ddx অফ dy by dz ইন্টু 1 by x। দেখো, আমি এই কাজটা এখান থেকে সেরে নিলাম। একটু কাজ করে লিখে নিই আমি উপরে, আমার x dy by dx ইকুয়াল টু পাকা d অফ y। এখন আমি যদি এখানে সেকেন্ড ডেরিভেটিভটা সেরে নিই, আমার জায়গা কম দিলে আমি একটু তোমার এখান থেকে মুছে নিতে চাচ্ছি। এবার মুছে নিলে দেখো তোমার অবস্থাটা কি দাঁড়ায়। তাহলে আমার বাম পক্ষ দাঁড়ায় d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার। ডান দিকে আমার কি দাঁড়াচ্ছে, আমি এখানে একটাকে ইউ ধরতে পারি, একটাকে ভি ধরতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি ইউ ধরি আর ভি ধরি, যাই ধরি না কেন, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে নিতে পারবে বলে আমি তোমাদেরকে বিশ্বাস করি। দেখো, আমি প্রথম 1 বাই এক্স ddx অফ dy বাই dz কথাটা লিখে নিতে চাচ্ছি। আর এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো তাহলে মাইনাস 1 বাই এক্স স্কয়ার dy বাই dz কথাটা চলে আসছে। আমি এখানে লিখে নেই ddz অফ y সমান প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের মাঝে আরেকটু লাইন একটু করি। দেখো, তোমরা এইটাকে যদি 1 বাই এক্স ddx যেখানে আছে সেই ddx টাকে একটু পাল্টিয়ে লিখতে চাচ্ছি ddz, আর এখানে কি আছে dy বাই dz। তাহলে এখানে নিচে লিখেছি, এটাকে আমাকে উপরে লিখতে হবে, আর লিখলে এটা দাঁড়ায় আর 1 বাই এস স্কয়ার dy বাই dz এখানে থেকে গেল। একটু লক্ষ্য করে দেখো, 1 বাই এক্স dz বাই dx, একটু উপরে আমার এই লাইনটা আমি মুছি নাই, এই কারণে যে এইটার পরিবর্তে লিখতে চাচ্ছি। আর এখানে d স্কয়ার y ডিভাইডেড বাই dz স্কয়ার ইন্টু 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কয়ার dy বাই dz কথাটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি আমি 1 বাই এক্স স্কয়ার d স্কয়ার y ডিভাইডেড বাই dz স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার dy বাই dz কথাটা লিখি। তাহলে আমরা এই জায়গা থেকে একটু নতুনত্ব পাচ্ছি। এস স্কয়ার দিয়ে যদি বাম পাশে গুণ করি, তাহলে এস স্কয়ার দিয়ে যদি বাম পাশে গুণ করি, তাহলে তুমি পাচ্ছ এস স্কয়ার d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছ d স্কয়ার y ডিভাইডেড বাই dz স্কয়ার মাইনাস dy বাই dz। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে d স্কয়ার y আর একটা হচ্ছে d অফ y। আমি যদি এখান থেকে কমন নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আসছে d ইন্টু d মাইনাস 1 অফ y। এখন যে কোনো অর্ডার যদি 2 থাকে, এই ধরনের কোনো সমীকরণ যদি হয়, তাহলে আমরা এটা বসাই দিতে পারি। আমি এর সাথে এই জায়গাটা একটু লিখে নিতে চাচ্ছি। এখানে যেমন x, এবার s স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার, তার মান পেলাম d ইন্টু d মাইনাস 1 অফ y। যদি x কিউব হয় আমাদের দুই একটা অঙ্কে দেখবা কিউব পর্যন্ত আছে, তাহলে d ইন্টু d মাইনাস 1 d মাইনাস 2 অফ y পেয়ে যাব, d মাইনাস 2 অফ y পেয়ে যাব। তাহলে এই কথাগুলো এখানে একটু রেখে নিলাম। চলে আসো, এখন আমরা আমাদের মূল অঙ্কের দিকে চলে আসি। এত সময় আমি তোমাদের শুধু বলেছিলাম যে অঙ্ক কিভাবে করতে হয় তার টেকনিকটা বললাম, অর্থাৎ কচি অয়লার ইকুয়েশনের ধাপগুলো শিখিয়ে নিলাম, যাতে করে যে কোনো সমীকরণ যদি দেওয়া থাকে সেই সমীকরণ থেকে আমরা এর সমাধান নির্ণয় করতে পারব। এই মুহূর্তে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি এমন একটা অঙ্ক যার রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, একটু আমি এখানে মুছে প্রথমে লিখে নেই। রাইট হ্যান্ড সাইডে যদি x থাকে, রাইট হ্যান্ড সাইডে যদি ln x থাকে, রাইট হ্যান্ড সাইডে যদি সাইন অফ সামথিং থাকে, তাহলে আমরা কি করব সেটা তোমাদের কাছে আমার একমাত্র জিজ্ঞাসা। আসো প্রিয় শিক্ষার্থী, এই ধরনের একটা অঙ্ক আমি তোমাদের দেই। s স্কয়ার d স্কয়ার মাইনাস 2xd
2xd প্লাস ধরি আমি শুধুমাত্র 2 বা যা একটা কিছু ধরলেই হবে প্লাস 2 অফ y ইকুয়াল টু ধরে নিলাম 4 অফ x, ধরে নিলাম 4 অফ x। আসো এই ধরনের সমীকরণ আমরা কিভাবে সমাধান করি। আমরা দেখো তোমাকে একটু আগেই তোমাদের শিখিয়ে দিয়েছিলাম লেট x ইকুয়াল টু ই টু দি পাওয়ার z অথবা z ইকুয়াল টু ln x ধরে আমি এভাবে এক ঘাত দ্বিঘাত তিনঘাত ইত্যাদি কাজটা সেরে নিতে পারি। এই পদ্ধতিতে যখন আমি যে কোনো অঙ্ক করব তখন আমার এই ধাপগুলো কিন্তু সব সময় করে নিতে হবে। যেহেতু আমি সবেমাত্র এই ধাপটা তোমাদের শিখালাম, আমি শুধু এইখানে এই মানগুলো বসিয়ে আমরা এই মানগুলো যেহেতু দুইবার আছে, দুইবার থাকা মানে হলো এখানে একবার আছে এখানে দুইবার আছে, তাহলে আমি এখান থেকে একটু লিখে নেই যে আমরা এই যে এখানে যে আমি সমাধান করলাম সমাধানটা হচ্ছে এরকম। দেখো তুমি দেখো এখানে আমি লিখেছিলাম dy বাই dz ইকুয়াল টু, তাহলে এখানে আমি একটা y লিখে নেই, তাহলে যেহেতু আমার y দিয়েছে এটা সমান আমি বলছিলাম বাঁকা d অফ y, আমি লিখেছিলাম x, আমি এটাকে এই y না দিয়ে তোমাদের এইটুক পর্যন্ত বলি তাহলে তোমাদের বেশি ভালো হবে। dt জেডটাকে বাঁকা d দিয়ে বললাম। আমি প্রথম বলেছিলাম একবার x dy বাই dx ইকুয়াল টু বলেছিলাম d অফ y, আর এখানে আমি এইটাকে ধরে নিলাম এইটুক, না হলে তোমাদের আবার একটু কনফিউশনে ভুগতে পারো। যখন আমি স্কয়ার করব s স্কয়ার d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার, তখন আমি লিখতে পারবো d ইনটু d মাইনাস 1 অফ y। এই কাজটাই আমি এই আমার যে সমীকরণ আছে সেখানে আমি বসিয়ে নিতে চাচ্ছি একবারে। বসিয়ে নিয়ে তখন আমি লিখতে পারি সো দা ইকুয়েশন উইল বি, সো দা বা ডিফারেনশিয়াল ইকুয়েশন অবশ্যই লেখা উচিত, সো দা ডিফারেনশিয়াল ইকুয়েশন উইল বি কেমন আকার ধারণ করবে, কার সাপেক্ষে, এই যে তিনটা জিনিস লিখেছি তার সাপেক্ষে। দেখো s স্কয়ার d স্কয়ার y এর পরিবর্তে আমি d ইনটু d মাইনাস 1 অফ y, এবং আমি একবারে y লিখি তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। আরেকটা হলো মাইনাস 2d মাইনাস 2d, একটু ডিটা একটু আর একটু খারাপ করে দেখি একটু 2d, আর কি আছে প্লাস 2 অফ y, আমি এখানে একটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হচ্ছে অফ y ইকুয়াল টু, দেখো তুমি ডান পাশে 4 অফ x ইকুয়াল টু আমার হবে ই টু দি পাওয়ার j। তুমি কি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে d স্কয়ার মাইনাস d আর 2d, তাহলে d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 এই কথাটা এখানে তুমি পেয়ে যাচ্ছ। আশা করি এই পর্যন্ত তোমাদের সকলের আরেকটা কি আছে এখানে একটা 4 দেওয়া আছে, 4 ই টু দি পাওয়ার j। এই পর্যন্ত তোমাদের বুঝতে বা কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। শিক্ষার্থীবৃন্দ যদি এই পর্যন্ত পারো তাহলে আমার প্রথম ধাপ, আমরা যখন অঙ্ক করি তার প্রথম ধাপই হচ্ছে অক্সিলারি ইকুয়েশন তৈরি করা। আসো তোমাদেরকে আমি অক্সিলারি ইকুয়েশনে নিয়ে যেতে চাচ্ছি। নাও দা অক্সিলারি ইকুয়েশন ইজ, অক্সিলারি ইকুয়েশনটা কেমন হবে আমরা এই মুহূর্তে সেই অক্সিলারি ইকুয়েশনটাকে একটু 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 সাজাই নিতে চাচ্ছি। কেমন একটু দেখো, অক্সিলারি ইকুয়েশনটা হবে m স্কয়ার মাইনাস 3m প্লাস 2, m স্কয়ার মাইনাস 3m প্লাস 2। আমরা এই m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা যদি মিডল টার্ম ব্রেক করি তাহলে দেখো এটাকে আমরা ভাঙাতে পারি মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি এখান থেকে পাই m ইন্টু m মাইনাস 2 মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল টু 0। আমি এখানে পাচ্ছি m মাইনাস 1 m মাইনাস 2 ইকুয়াল টু 0, m ইকুয়াল টু পাচ্ছি 1 এবং 2। প্রিয় শিক্ষার্থী যখন এইটুক পেয়ে যাব তখন আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন লিখতে কোনো সমস্যা আর কেন থাকিবে না। আসুন এবার আমি তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু লিখে নেই, তোমাদের সবার জন্য কাজটা শেষ হয়ে যাবে। কমপ্লিমেন্টারি ফাংশন হবে কত একটু দেখো, তাহলে আমার কত হচ্ছে, প্রথমটা হলো অন, তাহলে a ই টু দি পাওয়ার z, a ই টু দি পাওয়ার অন z মানে z প্লাস b টু দি পাওয়ার 2z, তাহলে ই টু দি পাওয়ার z সমান আমরা বলেছিলাম x, তাহলে x প্লাস bx স্কয়ার
আশা করি প্রিয় শিক্ষার্থী এই কাজটা তোমাদের কারো কোনো বুঝতে কোনো সমস্যা হলো না। যদি বুঝতে সমস্যা না হয় তাহলে আমি এই মানটা জাস্ট একটু ভবিষ্যতের জন্য কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের কি হলো এ এক্স প্লাস বি ওয়াই স্কয়ার আমি একটু এখানে লিখে রাখলাম পরবর্তী ধাপের জন্য। প্রিয় শিক্ষার্থী এরপরে সব অঙ্কের নিয়ম কিন্তু একই। কমপ্লিমেন্টারি ফাংশন যখন হয়ে যাবে তখন আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল করতে হবে। এই পার্টিকুলার ইন্টিগ্রাল করার পদ্ধতি হচ্ছে এক এক সময় এক এক ধরনের আমরা করি, আজকেও তাই সেই ধরনের একটা, কিন্তু প্রথম লেখা কিন্তু সবার জন্য একই, 1/f of dt প্রাইম এটা। তাহলে এখানে dd প্রাইম না লিখে আমি একবারে আমাদের অভিষ্ট যে লক্ষ্যটা আমাদের আছে +2 এটা আমি লিখে নিলাম। কি লিখলাম? আমরা আমাদের মূল জায়গাটায় মূল যে জিনিসটা আছে সেটা আমরা একবারে লিখে নিতে চাচ্ছি। এর সাথে কি আছে 4e টু দি পাওয়ার z। e টু দি পাওয়ার z মানে অন z বলতে পারি। e টু দি পাওয়ার x আকৃতির আমাদের থাকার কথা ছিল, এটা আমরা বিগত দিনের তোমাদেরকে আমি করিয়েছি। যেহেতু আমি তোমাদেরকে এই নিয়মটা শিখিয়েছিলাম সেই কারণে এটা আমি এখানে অন কথাটা লিখে দিলাম। এরপর আমাদের জাস্টিফাই হওয়ার কথা মনে আছে কিনা দেখো, e টু দি পাওয়ার x অর্থাৎ এ দ্বারা ওই ফাংশনটিকে এই ফাংশনটিকে তখন দেখতে হবে স্যাটিসফাই করতে হবে। দুইটা প্যাটার্ন ছিল তোমাদের মনে আছে কিনা? একটা প্যাটার্ন ছিল অন ওই যে মানটা বসালে যদি এফ অফ এ বি, আমরা এখানে বলেছিলাম এ বি মান বসানোর পরে বা আমরা যদি এই মানটা বসাই কোথায় এখানে, তখন তার মান কি শূন্য আসে? যদি শূন্য আসে তখন এক ধরনের কথা, শূন্য না আসলে তখন আরেক ধরনের কথা। আমরা এখানে দেখতে পাচ্ছি অন বসালে 1 স্কয়ার -3 + 2 0 চলে আসছে। আমরা এই কাজটা কোনো অবস্থাতেই করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? একটা x লিখতে হতো ওখানে, আমরা এখানে লিখতে হবে একটা j। আর কি করতে হবে? একে একবার এই 4টাকে আমি এখানে লিখে রাখছি আর এই জেডটা এখানে লিখেছি। এবার এখানে একবার ডিফারেন্সিয়েট করতে হবে 2d - 3। তাহলে কি হলো? একবার ডিফারেন্সিয়েট করলে 2d - 3। আর কি আছে আমার e টু দি পাওয়ার z। প্রিয় শিক্ষার্থী এবার তুমি দেখো আবারও এই জেড এর বাম পাশে একটা অন আছে, অন দিয়ে এখানে স্যাটিসফাই করে দেখো কি আসছে। অন দিয়ে যদি স্যাটিসফাই করি তাহলে তোমার চলে আসছে 2 - 3 গুড, নট ইকুয়াল টু 0 হয়ে গেছে। তাহলে আমাদের আর ওই কাজটা করা লাগবে না, তখন আমি সরাসরি ওই মানটা এর যে সহগটা সে এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমার এখানে আসলো 4z 2 * on - 3 ইকুয়াল টু মাইনাস, আমার এখানে কি হলো 4z 2 * on - 3। আর আমার এখানে কি আছে e টু দি পাওয়ার জেডটা তো রয়েই গেল, এটার কোনো কাজ নেই। তাহলে দেখতে পাচ্ছি মাইনাস 4z e টু দি পাওয়ার z। দেখো e টু দি পাওয়ার z ইকুয়াল টু ছিল আমাদের ছিল হলো কি ছিল x, আর এটা ছিল ln x। তাহলে আমরা লিখতে পারি 4x ln of x। আশা করি এইটা বুঝো নাই এমন কোন ছাত্র আমার এমন কোন শিক্ষার্থী এখানে থাকার কথা না। যদি কিনা তোমরা আমার এর কেবলই আগের ক্লাসটা যদি করে থাকো তাহলে অবশ্যই 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 এই অঙ্কটা তুমি বুঝে ফেলেছো। তাহলে আবার আমি লিখে নিয়ে আসি জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন, এই জেনারেল সলিউশনটা লেখা তোমরা সবাই জানো। কিভাবে জানো? দেখো y = আমরা এটাকে দুইটা ভাবে লিখতে পারতাম, ওই যে কমপ্লিমেন্টারি ফাংশন যেখানে লিখেছি তাহলে আমি ওইভাবেই লিখি কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইকুয়েশন। এটাকে এভাবে লেখা যেত, এখানে এটাকে yp দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে yc দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি yc প্লাস yp লিখতাম। যেহেতু আমি লিখি নাই, কিন্তু আমি এই জন্য এখানে না লিখলেও চলে। অর্থাৎ যখন আমি যেভাবে লিখবো তখন আমাকে সেই কাজটাই করে নিতে হবে, যখন আমি যেখানে লিখবো সেই কাজটাই করে নিতে হবে। আসো এবার আমি আমার ওই যে কারণে এই কাজটা এখানে লিখেছিলাম যে x প্লাস bs স্কয়ার মাইনাস 4x ln of x, 4x ln of x। তাহলে কি আমি তোমাদের কাছ থেকে আশা করতে পারি রাইট হ্যান্ড সাইড শূন্য বাদে অন্য কোনো ফাংশন থাকলে সেই ধরনের একটা ফাংশন আমি এখানে দিয়েছি। কি ফাংশন দিয়েছি? x। আমি এখন একটু নতুনত্ব যাব, sin x যাব অথবা আমি ln x যাব, এই ধরনের কোন অঙ্ক আমি করতে পারি। আসো আমি এই ধরনের একটা অঙ্ক ওই ধরনের একটা অঙ্ক যদি করি তাহলে 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 আমি
তাহলে আমি এই ধরনের একটা অঙ্ক করতে গেলে তাহলে আমি দেখা যাচ্ছে তোমাদের কাছে আমি নিয়ে যেতে চাই সেই অঙ্কগুলো। দেখো কি অঙ্ক আমি তোমাদের করি। আমি এখন এইটা বাদ দিয়ে তোমাদেরকে করতে চাই। আমি আগে আরেকটু বড় অঙ্ক করি। আমি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড যদি সাইন অফ সামথিং থাকে তার একটা করে নিই, তারপর আমি লন অফ সামথিং দিয়ে একটা করবো। দেখো তোমাদের ভালো লাগবে। দেখো আমি একটা অঙ্ক তোমাদের লিখে দিতে চাচ্ছি। চল কি লিখতে চাচ্ছি, এটা যেমন ইকুয়েশনই থাক না কেন তাতে তোমাদের কিচ্ছু আসে না। এস স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এক্স ডি প্লাস অন অফ ওয়াই আর আমি লিখতে চাচ্ছি সাইন অফ লন এস স্কোয়ার। আমি লিখতে চাচ্ছি ইকুয়াল টু সাইন অফ লন এক্স স্কোয়ার। দেখো যে ধরনের যেমনই অঙ্কই হোক না কেন, কচি অয়লার ইকুয়েশন যদি থাকে তাহলে আমাদের কোনো দিকে তাকাবো না। তোমরা সব সময় সেই ক্ষেত্রে তোমরা নিয়ে আসবা কি নিয়ে আসবা বলো, এই কথা যদি না বুঝতে পারো তাহলে হবে না। কি নিয়ে আসতে হবে, সব জায়গায় যতই ইকুয়েশন থাক না কেন সব ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড অথবা অর জেড ইকুয়াল টু লন এক্স এই নোটেশনটা ব্যবহার করিতে হবে। আর আমাদের আর একটা জিনিস লিখতে হবে, সেটা হলো ডি ডি জেড ইকুয়াল টু আমরা একটু এই ডির সাথে যেন মিলে না যায়। মিলে গেলে তো কিন্তু আমাদের অঙ্ক হবে না। এই কারণে আমরা কি করেছিলাম তখন একটু সামান্য বাঁকা দিয়ে দিয়েছিলাম যে অ্যানাদার নোটেশন। কোন বই আবার এখানে ডি প্রাইম দিয়ে করেছে। এখন যে বই যেভাবে করুক না কেন তোমাদের তাতে কিচ্ছু আসে যায় না। অর্থাৎ নোটেশনটাই আসল। আমি এটা আমার ভালো হচ্ছে না, আবার একটু সোজা করে দিচ্ছি। কার্সিভ দিয়ে আমরা এটাকে বলতে চাচ্ছি। এই তিনটা নোটেশনের সাপেক্ষে মূল যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে আমরা কি করে নিব, আমরা তৈরি করে নিব। এখন মূল ইকুয়েশনের এখানে কার ফাংশন সেই কথাটা এখানে লেখা হয়নি, এখানে একটা ওয়াই লিখা আসো। আমি যেহেতু এই কথাটা এস স্কোয়ার ডি স্কোয়ার, কোথায় এস স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু মান আমি আগেই বের করে দিয়েছি। আবার এক্স ডি, এই যে এক্স ডি মান আমি এখানে বের করেছি। আমি শুধু ওই মানটা দিয়েই, কারণ এইটাকে আবার একবার দুবার তিনবার ডিফারেন্সিয়েট করার কোনো যুক্তিকতা নেই। সেই ক্ষেত্রে আমি এখান থেকে করতে চাচ্ছি, প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে করতে চাচ্ছি ডাইরেক্ট নিয়ে আসতে চাচ্ছি। এখন আমি বলি যে সো দা ইকুয়েশন উইল বি, এভাবে যদি লিখি ইকুয়েশন উইল বি কেমন হবে সেই কথাটা আমি তার সাপেক্ষে আমি তোমাদের বলেছি যে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এটা কার, এর সাপেক্ষে মানে হচ্ছে দেখো এস স্কোয়ার ডি স্কোয়ার এটা আমি এইটুকু মুছে দিই, তোমাদের আর একটু ভালো হবে। এস স্কোয়ার ডি স্কোয়ার এর পরিবর্তে আমি লিখতে পারি ডি ইন্টু ডি মাইনাস অন আবার এক্স ডিএক্স, দেখো এক্স ডি এর পরিবর্তে আমি লিখতে পারি ডি, তার সাথে আছে অন, আর পুরোটার সাথে আমি নিয়ে গেলাম ওয়াই। আর এখানে আমি বলেছি কি লিখতে পারি, দেখো সাইন অফ, দেখো এস স্কোয়ার টু লন অফ এক্স, লন এক্স সমান জেড, তাহলে এখানে আমি লিখতে পারি টু অফ জেড। তোমরা এইটুক যদি লিখতে পারো তাহলে তোমাদের অঙ্কটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে বা হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে করি তাহলে দেখো ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস অন অফ ওয়াই ইকুয়াল টু সাইন অফ টু জেড। এবার এখানে আমরা পাচ্ছি ডি স্কোয়ার প্লাস অন অফ ওয়াই ইকুয়াল টু সাইন অফ টু জেড। ওকে, তাহলে আমরা এর পরের স্টেপে যদি যাই সেই ক্ষেত্রে তোমরা একটু দেখো, আমার এখন টার্গেট হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বের করা। অক্সিলারি ইকুয়েশন বের করতে হলে তোমাদের সবারই জানা আছে আমরা এখন এখানে কি দেব, একটু দেখো। অক্সিলারি ইকুয়েশন আমরা যখন বের করব তখন তোমাদের কি নিতে হবে সেটা তোমাদের সকলেরই জানা। একটু আমি একটু মুছে দেই, একটু দেখো। অক্সিলারি ইকুয়েশন বের করতে চাচ্ছি। অক্সিলারি ইকুয়েশন যদি বের করতে চাই তাহলে আমরা বলতে পারি এখানে কি পাচ্ছি যে এম স্কোয়ার প্লাস অন ইকুয়াল টু 0। দেখো তুমি তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অন ইকুয়াল টু আই স্কোয়ার বলতে পারো, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অন, এম ইকুয়াল টু প্লাস মাইনাস আই। এই কথাটা আমরা সবাই বলতে পারি বা সবাই আমরা এটা লিখে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এটা লিখবো
তখন তোমাদের মনে আছে কিনা a cos z প্লাস b sin z হবে কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন হবে কি, কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, a cos of z প্লাস b sin of z, a cos of z প্লাস b sin of z। এই কথাটা আমরা যদি জানি তাহলে আমরা এখান থেকে বলতে পারি a cos of ln x প্লাস b sin of ln of x। একটু কথাটা তোমার মনে থাকবে কিনা বা আমার মনে থাকবে কিনা, এই কারণে আমি a cos of ln x প্লাস b sin of ln x টাকে আমি কি করতে চাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থী, আমি উপরে একটু লিখে রাখতে চাচ্ছি। দেখো কমপ্লিমেন্টারি ফাংশনের কাজটা আমি না হলে আবার পরে পার্টিকুলার ইন্টিগ্রাল করতে গেলে এখানে একটু সমস্যায় পড়ে যাব। a cos of ln x প্লাস b sin of ln x কথাটা এখানে থেকে যাক। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন অক্সিলারি ইকুয়েশন বের করি সেখান থেকে আমাদের টার্গেট থাকে কমপ্লিমেন্টারি ইকুয়েশন তৈরি করা। কমপ্লিমেন্টারি ইকুয়েশন যখন কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করা, কমপ্লিমেন্টারি ফাংশন যখন হয়ে যাবে তখনই আমাদের একমাত্র কাজ থাকে পার্টিকুলার ইন্টিগ্রাল। আসো আমি এখন পার্টিকুলার ইন্টিগ্রাল করতে যাচ্ছি। এই পার্টিকুলার ইন্টিগ্রাল করার দেখো আগেরটা যে পদ্ধতি করেছিলাম নিশ্চয়ই এখন সেই একই পদ্ধতি হবে না, কিন্তু প্রথম লেখা যতটুকু f of d প্রায় সেই পর্যন্ত সবার জন্য কিন্তু একই লিখতে হয়। তারপরে e টু দি পাওয়ার x থাকলে এক ধরনের হয়, x থাকলে এক ধরনের হয়, sin x থাকলে এক ধরনের হয়, যেটা যেমন থাকবে তার উপর ভিত্তি করে বাকিগুলো হতে হবে। আমার এখানে আছে sin of 2z, আমার এখানে আছে 1/d স্কয়ার sin of 2z। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এই পর্যন্ত পেলে তাহলে আশা করি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকবে না। এবার দেখো এখানে সব কত আছে 2, তাহলে আমরা d এর পরিবর্তে আমরা বসাবো -2 স্কয়ার। দেখো -2 স্কয়ার প্লাস 1, -2 স্কয়ার প্লাস 1, তাহলে তোমার এখানে কি আসছে একটু আমি তোমার জন্য লিখে এখানে ব্র্যাকেট না দিলেও চলে। তাহলে 2 দুগুণে 4 প্লাস 1, তাহলে কি হলো -1/3 sin of 2z, -1/3 sin of 2z। এই sin of 2z এর পরিবর্তে আমরা 2 ln of x লিখতে পারি। আমরা লিখতে পারি -1/3 sin of 2 ln of x। আমরা কি তাহলে এভাবে লিখবো sin ln of x স্কয়ার, sin ln of x স্কয়ার। আমরা তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে আমরা লিখতে পারি sin ln of x স্কয়ার। তাহলে আমরা এই কাজটা করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, যখন পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে যাবে, কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে যাবে, তখন তো আমাদের আর কিছু বাদ থাকে না, শুধুমাত্র জেনারেল সলিউশনটাই আমাদের লিখতে হয়। সো দ্য জেনারেল সলিউশন ইজ কেমন হবে, এই সলিউশন হবে y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন আমরা একটু দেখো, বড় একটা c cos of, আমাদের ছিল c cos of ln of x প্লাস b sin of ln of x, এই যে আমার কমপ্লিমেন্টারি ফাংশন। পার্টিকুলার ইন্টিগ্রাল আমার এখানে আসছে 1/3 sin of ln x স্কয়ার, 1/3 sin of ln x স্কয়ার। আশা করি এই পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি দুইটা নিয়ম করলাম। একটা নিয়ম হচ্ছে রাইট হ্যান্ড সাইড যদি x থাকে, আরেকটা নিয়ম হলো রাইট হ্যান্ড সাইড যদি সাইন বা কজের কোনো ফাংশন থাকে। এই দুইটা নিয়ম শিখালাম। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি নিয়ে যাব ln of x থাকলে বা দুইটা যদি মিলানো মিশানো থাকে, e টু দি পাওয়ার x এর সাথে থাকতে পারে ln x অথবা sin x, অথবা sin x এর সাথে ln x ইত্যাদি আকার যদি থাকে, সেই সব অঙ্ক কিভাবে করতে হয় সেই কাজটা তোমাদেরকে এর পরবর্তী যে ক্লাসটা নিব সেই ক্লাসে তোমাদের শেখাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি।